গগনে গরজ মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা খর বর্ষা। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো সোনার তরী কবিতার কয়েকটি চরণ আমি বলেছি। আমরা আজকে সোনার তরী কবিতার মূল ভাবার্থ এবং কিছু প্রশ্ন সলভ মাত্র 2 মিনিটে আমরা করে ফেলবো। আশা করি ভিডিওটি না টেনে তোমরা শেষ পর্যন্ত দেখবা। চলো এখন আমরা সোনার তরী কবিতার মূল বিষয়বস্তু এবং ভাবার্থটা আমরা জেনে নিই। দেখো, সোনার তরী কবিতা একটি রূপক ধর্মী কবিতা, মানে এটা হচ্ছে একটা প্রতীকী কবিতা। এর অন্তর্নিহিত ভাবার্থ অত্যন্ত গভীর এবং কি দার্শনিক। ঠিক আছে, তাহলে কি এর অন্তর্নিহিত ভাবার্থ অনেক গভীর এবং দার্শনিক। দার্শনিক বলতে বুঝিয়েছে মানে এর তোমার অর্থ অনেক গভীরতা আছে। ঠিক আছে, এটা ডিপ মিনিং বোঝায়, যেটা হচ্ছে তোমার রূপক প্রতীকী বোঝাচ্ছে। এখন এর মূল বিষয়বস্তু কি দেখো, মহাকালের অনন্ত স্রোতে ব্যক্তির স্থান ক্ষণস্থায়ী, কিন্তু তার সৃষ্টিকর্ম অমরত্ব লাভ করে। মানে বুঝিয়েছে মানুষ মারা যায় কিন্তু তার কি সৃষ্টিকর্ম আমাদের দুনিয়াতে কি সেটা মানুষ সেটাকে রিকল করে, মানুষ সেটার মাধ্যমে তার অমরত্ব লাভ করে। ধরো আমরা রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মারা গিয়েছে, তাই না? তোমার হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত মারা গিয়েছে, কাজী নজরুল ইসলাম মারা গিয়েছে, অথচ তাদের অমর কীর্তি সৃষ্টিকর্মের মাধ্যমে আমরা কিন্তু তাদেরকে দেখছি। আমরা তো তাদেরকে দেখতেও পাই না, তাদের জেনারেশনের আমরা না, বাট আমরা হুমায়ুন আহমদ যেমন মারা গিয়েছে কিন্তু তার সৃষ্টিকর্ম, তার হিমু চরিত্র, এগুলাকে আমরা ওন করি। মানে একটা মানুষ মারা যাবে কিন্তু তার যে সৃষ্টিকর্ম সেটাই তাকে অমরত্ব লাভ করাবে, এটাই বুঝিয়েছে। ঠিক আছে, আর সেখানে দেখো কৃষক বলতে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকে বুঝিয়েছে, যে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকে এখানে কৃষক বলতে যে চরিত্রটা রেখেছে সেটা তাকে নিজেকে বুঝিয়েছে। এখন আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেই। দেখো সোনার ধান, ঠিক আছে, সোনার ধান, সোনার ধান বলতে এখানে তোমার কৃষকের উৎপন্ন সোনার ধান হলো কবির সৃষ্টিকর্ম। তাহলে সোনার তরী কবিতায় কবির সৃষ্টিকর্ম কি ছিল? সোনার তরী কবিতায় কবির সৃষ্টিকর্ম ছিল হচ্ছে সোনার ধান। আচ্ছা, এরপরে দেখো সোনার তরী, সোনার তরী হলো মহাকালের প্রতীক। তাহলে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, এইচএসসি তে আসার মতো স্টার মার্ক দিয়ে দিলাম যে সোনার তরী কবিতায় সোনার তরী হলো কিসের প্রতীক? সোনার তরী কিসের প্রতীক? সোনার তরী হচ্ছে মহাকালের প্রতীক। আচ্ছা, এই তরী কেবল সৃষ্টিকর্মকে গ্রহণ করে কিন্তু স্রষ্টার স্থান সেখানে হয় না। তাহলে এই তরী কি করছে? স্রষ্টাকে গ্রহণ করে না, কিন্তু স্রষ্টার যে সৃষ্টিকর্ম, মানে ধরো রবীন্দ্রনাথ ঠাকুরকে গ্রহণ করবে না কিন্তু তার সৃষ্টিকর্ম সোনার তরী কবিতাটিকে সে গ্রহণ করবে। বিষয়টা হচ্ছে মানে আবিধানিকতা এরকম হয়। তাহলে কি হয়েছে? সোনার তরী হলো কি কিসের প্রতীক বলো? সোনার তরী হলো মহাকালের প্রতীক। আচ্ছা, এরপরে বলছে নদী, এখানে খরস্রোতা নদীটি বহমান জীবন বা সময়। দেখো খরস্রোতা নদীকে বুঝিয়েছে বহমান নদী বা তোমার হচ্ছে জীবন বা সময়ের সাথে। দেখো নদী তো বহমান, তাই না? যেরকম সময় বহমান, সময় কি কখনো কারোর জন্য অপেক্ষা করে? না। আমাদের জীবনটা আপন মনে চলে যাচ্ছে, সময়টাও সেভাবেই চলে যাচ্ছে। তেমনি নদীও তো বহমান না, নদী তো কারোর জন্য অপেক্ষা করে না। কে বাঁচলো, কে মরলো, কে ডুবে গেল, নদী তো দেখার বিষয় না, সে তার মতো আপন গতিতে বহমান হয়ে যায়। এটা এখানে বুঝিয়েছে। ঠিক আছে, আচ্ছা এখানে আর আমাদের বর্ষাকালের কথা উল্লেখ ছিল, আমাদের সোনার তরী কবিতায় বর্ষাকালের কথা উল্লেখ ছিল। এখন আমরা কিছু তোমার প্রশ্ন প্র্যাকটিস করব, যে প্রশ্নগুলা তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আসার মতো প্রশ্ন। ঠিক আছে, দেখো আমাদের প্রথম প্রশ্নটি কি আছে, যে ভরা নদীর স্রোত দেখতে কেমন? ভরা নদীর স্রোত দেখতে খুরের মতো। দেখো এই প্রশ্নটা আসার মতো, ভরা নদীর স্রোত দেখতে খুরের মতো। ধান কাটার সময় কি এলো? ধান কাটার সময় বর্ষা এলো। এখানে তাহলে ধান কাটার সময় বর্ষা এলো বলতে কি বুঝিয়েছে? এখানে বর্ষাকালকে বুঝিয়েছে, এবং বর্ষা বলতে এখানে বৃষ্টিকে বুঝিয়েছে। ঠিক আছে, তাহলে কি ধান কাটার সময় কি এলো? বৃষ্টি এলো। আচ্ছা, সোনার তরী কবিতায় কখানি ক্ষেত ছিল? সোনার তরী কবিতায় একখানি ক্ষেত ছিল। দেখো ক্ষেত, ক্ষেত বলতে বোঝায় জমি, ফসলি জমিকে আমরা ক্ষেত বলছি, ফসলি জমিকে আমরা ক্ষেত বলি। আর ধান ক্ষেতটির আকৃতি কিসের মতো ছিল? দেখো ধান ক্ষেতটির আকৃতি আমাদের ছিল কিসের মতো? ছোট দ্বীপের মতো। তাহলে কি ধান ক্ষেতটির আকৃতি কেমন ছিল? আমাদের ছোট দ্বীপের মতো আকৃতি ছিল, যে ছোট্ট একখানা ক্ষেত ছিল, সেই ক্ষেতের আকৃতি ছিল দ্বীপের মতো। সোনার তরী কবিতায় কি মেঘে ঢাকা ছিল? সোনার তরী কবিতায় গ্রামখানি মেঘে ঢাকা ছিল, নট আকাশ। তোমাকে অপশনে ক নাম্বারে দিয়ে দিবে আকাশ। তোমরা যারা আকাশ দিবে বা তারা তোমরা এটা প্রশ্নের উত্তর ভুল করে ফেলবে। এটা হবে হচ্ছে তোমার কি গ্রামখানি ঢাকা ছিল। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা পরের প্রশ্নে যাই। দেখো কি আছে, নিরুপায় ঢেউগুলো কোথায় ভাঙে? নিরুপায় ঢেউগুলো তীরের দুধারে ভাঙে, মানে নদীর তীর, তীরের দুই ধারে ঢেউ ভাঙছে। কাকে দেখে কবির পরিচিত মনে হয়েছে? মাঝিকে দেখে কবির
পরিচিত মনে হয়েছে। আচ্ছা, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, কাকে বলা হয়েছে? দেখো, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, আমাদের কবিতার একটি চরণ, সেটা বলতে কাকে বোঝানো হয়েছে? দেখো, এইটা তোমার মাঝিকে উদ্দেশ্য করে বলা হয়েছে, মানে মাঝিকে উদ্দেশ্য করে কবি বলেছে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, ঠিক আছে? এটা সে তাকে সম্বোধন করছে, কবি মাঝিকে। কাকে করেছে? মাঝিকে। আচ্ছা, কৃষক, এই প্রশ্নটা আসতে পারে, ঠিক আছে, এই প্রশ্নটা আসতে পারে। ওগো তুমি তারপরে বলছে আমার কৃষক ওগো, দেখো ওগো বলে কাকে সম্বোধন করেছেন? একই প্রশ্ন মাঝিকে। তাহলে দেখো, কৃষক বলতে আমরা কি জানি? এখানে কৃষক বলতে রবীন্দ্রনাথ ঠাকুরকে বুঝিয়েছে, সে মাঝিকে প্রশ্ন করেছে ওগো সম্বোধন করে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, এটা রবীন্দ্রনাথ ঠাকুর কৃষককে করেছে। আচ্ছা, এবারে কৃষক মাঝিকে কোথায় তরি ভেড়ানোর কথা বলেছে? দেখো, নদী কূলে তরি ভেড়ানোর কথা বলেছে কৃষক মাঝিকে। তাহলে দেখো, আমরা যে অনুধাবনমূলক প্রশ্নগুলো পড়লাম, এগুলো তোমার পরীক্ষা আসার মধ্যে, এগুলো বোর্ড প্রশ্ন আসছে, এটা অ্যানালাইসিস করে আমার বানানো। সো তোমরা চেষ্টা করো এই প্রশ্নগুলো দেখো, এবং তোমরা এখন বই খুলে প্র্যাকটিস করো এবং এমসিকিউ প্র্যাকটিস করো। ইনশাল্লাহ তোমরা সোনার তরী কবিতা থেকে কোনো প্রশ্ন আসলে অবশ্যই অ্যান্সার করতে পারবা।